জানো তো, কথার আঘাত মারের আঘাতের চেয়েও বেশি ভয়ঙ্কর। মারের দাগ তো মুছে যায়, মারের দাগ মনে থাকে না, তবে কথার দাগ সারা জনম দগদগে ঘায়ের মতো ব্যথা যন্ত্রণা দিয়ে যায়। তাই কথা যতটা মার্জনীয়ভাবে বলা যায় মনে হয় ততটাই ভালো, তাই না? এই সাথে আরও একটা কথা বলি, মানুষের 8-10 মিনিটের ভিডিও দেখে মানুষকে বিচার বিবেচনা করার, ক্যামেরার ওপারের জীবনটা না বুঝে তাকে একটা বেফাঁস মন্তব্য করাটাও কিন্তু মূর্খতার পরিচয় আর বোকামির পরিচয়। যাকে অনেক গল্প, অনেক কথা হবে, এ বিষয়েও অনেক কিছু বলবো। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আচ্ছা, এখানে সকালের বাসি কাজকর্ম সেরে ঝটপট আমি কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি, আর বালতি শুদ্ধ বাইরে নিয়ে এসেছি। ওদিকে এক বালতি জলও ভরা হয়ে গেল, আর সেই সাথে কিন্তু সবজিটাও ধুয়ে নিয়েছি। আর এবার সোজা চলে এলাম হচ্ছে ঘরে। এখন চালটাকে একটু মেপে নেব। ভালোই হয়েছে, আমাদের এই 100 চালও লাগে না, অর্ধেক সের চাল হলেই হয়ে যায়। তবে আমার বর যেদিন বাড়ি থাকে সেদিন তুলনামূলক সামান্য চাল বেশি লাগে, তবে খুব বেশি লাগে না। এখানে আলু আর পেঁপে কেটে নিয়েছি, ঝটপট তাড়াতাড়ি রান্না করতে হবে। আর তারপরেই ছেলেকে নিয়ে কিন্তু স্কুলে যেতে হবে। আমার ছেলের আজকে আবার পরীক্ষা আছে, সেই জন্য রান্নাবান্না যদি না করে রেখে যাই, মাত্র 1 ঘন্টারই তো পরীক্ষা, আবার বাড়ি এসে তখন রান্নাবান্না করতে দেরি হয়ে যাবে, আমার ছেলেটার খাওয়াটাও কিন্তু দেরি হয়ে যাবে। তাই ঝটপট আলু, পেঁপে, তারপর কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল, হলুদ, লবণ সমস্ত কিছু প্রেসার কুকারে দিয়ে নিলাম। আর এবার কিন্তু আমি সবজিটাকে সিটি দিতে বসিয়ে দেবো। এদিকে হচ্ছে ভাতটাকেও বসিয়ে নেব, আর ওদিকে একটু জল বসিয়ে নিলাম। ছেলের জন্য খাবার করতে হবে, নিজের জন্য চা করতে হবে। দেখো, এই দিকের গ্যাসটা না অনেকটা সমস্যা করে। আসলে গ্যাসটা আস্তে দিতে গেলে গ্যাসটা পুরোই নিভে যায়, আবার দ্বিতীয়বার করে কিন্তু গ্যাসটাকে ধরাতে হয়। ভাবছি গ্যাসের ওভেনটা চেঞ্জ করার কথা, তবে মনে মনেই ভেবে রেখেছি, কবে যে ভাবনাটা সত্যি হবে এখনও বলতে পারছি না। যাকে কথা বলতে বলতে আমি কিন্তু প্রেসার কুকারে সবজিটাকেও বসিয়ে দিয়েছি, আর এদিকে চালের জল ফুটে গেছে, চালটা দিয়ে দিলাম। চলো ওদিকে ভাতটা হতে থাক, আর এদিকে শোনার জন্য আমি কিন্তু দুধটা বসিয়ে নিয়েছি। ছেলেটাকে দুধ খাইয়েই নিয়ে যাব, তারপর এসে ভাতটা তো একসঙ্গে খেয়ে নেব। আর এই যে আমি কিন্তু চাও করে নিয়েছি, একটু দুধ চাই করেছি। আসলে দুধ চায়ের এমন একটা নেশা হয়ে গেছে, দুধ চা না খেলে আর ভালো লাগে না। তবে এই বড় কাপগুলো আমি একসময় তুলে রেখেছিলাম, আর ছোট কাপে চা খেতাম। এবার থেকে আবার ভাবছি বড় কাপগুলোকে তুলে রাখবো, আর ছোট কাপেই চা খাবো। গতকালকের একটা কমেন্ট আমার কিন্তু ভীষণ খারাপ লেগেছে। RS ফ্যামিলি থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার ভিডিওগুলো ভালোই লাগে, কিন্তু তুমি তোমার শ্বশুর শাশুড়িকে দেখো না, এটা খারাপ লাগে। সর্বপ্রথম একটা কথাই বলবো, এর আগের দিনকেও বলেছি, প্রায় 5 বছর হলো আমার শ্বশুরমশাই মারা গেছে। আমার শ্বশুরমশাই নেই, সুতরাং তাকে দেখার কোনো প্রশ্নই ওঠে না। সে যতদিন বেঁচে ছিলেন ততদিন আমরা তাকে দেখেছি, এই কথা কেউ অস্বীকার করতে পারবে না। কথা বলতে বলতে পেঁপের তরকারিটা নামিয়ে নিয়েছি, আর ডিম ভাজা করেছি। এবার আমার একটা প্রশ্ন আছে, একবার ভেবে দেখো তো, যে একটা ছোট্ট বাচ্চা ছেলেকে নিয়ে কেন আমাকে আলাদা সংসার করে খেতে হয়? একটা ছোট্ট 1.5 বছরের বাচ্চা থাকতে আমাকে কিন্তু সেপারেট হয়ে যেতে হয়েছে। কী কারণে হয়েছি? এই প্রশ্নটা কি তোমার মনে এসেছে কখনো? আসেনি তো না? তুমি আমার এই 8-10 মিনিটের ভিডিও দেখে আমাকে এরকম বলতে পারো না কেন? কি আমার ব্যাকগ্রাউন্ড কিংবা আমার বাড়ির ভেতরের ঘটনা কেউ কিন্তু জানে না, আর সেটা আমি কখনো প্রকাশও করিনি, আর প্রকাশ করতেও চাই না। আমার বর বাড়ি থাকে না, ছোট্ট বাচ্চাটাকে নিয়ে স্কুলে ছোটাছুটি, রান্না বান্না, তার খেয়াল রাখা, একটা বাচ্চার পিছনে সময় দেওয়া, এতে করে আমার কতটা কষ্ট হয়, এটা কি কখনো কেউ ভেবে দেখেছ? আসলে কারোর ভাবনা কেউ ভাবে না গো, যার যার ভাবনা তাকে তাকেই ভেবে নিতে হয়। আসলে একটা কথা কি বলতো, কারোর সম্পর্কে কিছু বলার আগে তার সম্পর্কে আগে যাচাই করে নিতে হয়, তার সম্পর্কে আগে জেনে নিতে হয়। তাহলে কি হয়, কথা বললে কথাটা খাটে, তা না হলে কথাটা কিন্তু কাটে না। যাকগে, চলো ছাড়ি সেসব প্রসঙ্গ, এখন আসি নিজের কাজকর্ম নিয়ে। আসলে সারাটা দিন নিজের কাজকর্ম নিয়ে আমি অনেক ভালো থাকি, আমার কষ্ট হয় ঠিকই, কিভাবে আমার দিনটা পেরিয়ে রাত হয়ে যায় আমি কিন্তু বুঝি না। যখন আমি একা ছিলাম, যখন আমার ছেলেটা ছিল না, তখন আমার দিন কাটতো না। তবে এখন 24 ঘন্টাকে 24 ঘন্টা
মনে হয় না, সেটাকে 12 ঘন্টা মনে হয়। আর তার উপরে যখন আমার বর আসে তখন সেই 12 ঘন্টাটাকে 9 ঘন্টা মনে হয়। তার মধ্যে দিয়েও, চরম ব্যস্ততার মধ্যে দিয়েও আমি কিন্তু সুখ খুঁজে নিয়েছি। কীভাবে বলো তো? আমার এই ছোট্ট ঘরটাকে সাজিয়ে রাখি, গুছিয়ে রাখি, সব সময় পরিপাটি ছিমছাম রাখতে রাখতে এইভাবেই আমার সময় পেরিয়ে যায়। কারোর সম্পর্কে কোনো কিছু ভাবনা চিন্তা আমাকে করতে হয় না, না কারোর সম্পর্কে কোনো খারাপ ভাবনা ভাবি। সেই সব ভাবনা ভাবার তো কোনো টাইমই আমার কাছে নেই, জানো। আগে মানুষকে নিয়ে খুব ভাবতাম, এখনও ভাবি, তবে সেই সাথে এটাও ভাবি যে যেভাবে খুশি থাকতে চায় তাকে সেইভাবেই খুশি রাখা উচিত। যাকে চল, গল্প করতে করতে সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। আমার ঘরের প্রত্যেকটা অংশ আমার ভীষণ প্রিয়, তাই খুব ভালোবাসা আর যত্ন দিয়ে প্রত্যেকটা জায়গা আমি খুব সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমি জানি ঈশ্বরের আশীর্বাদে অবশ্যই একদিন না একদিন মাথার উপর পাকা ছাদ আমার উঠবে। তাই বলে এই ঘরটাকে যে ভুলে যাব তা কিন্তু ভুলবো না। এই ঘরটা এইরকমই থেকে যাবে, সেটাই আমার ইচ্ছে আছে। গরমের দিনে পাকা ঘরে একদম শোয়া যায় না, রাত্রিবেলা তো যাওয়াই যায় না। টিনের ঘর অনেক বেশি শান্তি দেয় গরমের দিনে, জানো তো। তাই ভেবেছি আমার এই ঘরটাকে এইরকমই রেখে দেব। আর সেই জন্য জানো, এই ঘরটাকে আমরা সরায়ও না, নড়ায়ও না, আর এই ঘরটাকে কোনো কিছু করিও না, যেভাবে আছে সেভাবেই রাখতে দিই। চাকরি গল্প করতে করতে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর সেই সাথে পর্দাটাকেও একটু ঝাড়ু মেরে ঝেড়ে নিয়েছি। ঘরটা লেপতে বাকি আছে, ঘরটা ঝুল ঝাড়তে বাকি আছে। ভাবছি টুকটুক করে সমস্ত কিছুই করব। ছেলেটার আবার রেগুলার যেরকম স্কুল হয় সেরকম স্কুল শুরু হবে, তারপর থেকেই ঘরের সমস্ত কাজকর্ম সেরে কমপ্লিট করে নেব। আসলে ঘরটা না ঝুল না ঝাড়লেও বেশি একটা ভালো লাগে না, তবে এখন আবার ঝুল ঝাড়তেও ভয় পাচ্ছি। বেশ কয়েকদিন হলো অ্যালার্জির খুব সমস্যা হচ্ছে। ভাবছি অ্যাপেলোতে যে ডক্টরটা দেখিয়েছিলাম তার প্রেসক্রিপশান আছে, প্রেসক্রিপশানটা দেখিয়ে বেশ কয়েকদিন ওষুধ নিয়ে এসে খাবো। কেন কি উনি তো 4 বছর ভ্যাকসিন টানতে বলেছিল, এখনও ভ্যাকসিন টানার সিদ্ধান্তটা নিতে পারছি না। কেন কি ভ্যাকসিনের সাইড এফেক্ট আছে। এখন সব কিছু ভাবনা চিন্তা করে কিন্তু ভ্যাকসিনটা আমাকে নিতে হবে। যাকে গল্প করতে করতে আলনাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তারপর আলনাটাকেও মুছে নিয়েছি, আর এবারে কিন্তু শোকেসটাকেও খুব ভালোভাবে আমি মুছে নিচ্ছি। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। যাই হোক, ও ঘরের কাজ সেরে সোজা চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে গ্যাসটাকেও মুছে নিয়েছি, আর এবার হচ্ছে মিট কেসটাকেও মুছে নিচ্ছি। এরপর স্নান করব, পুজো দেব, ছেলেকে স্নান করানো, খাওয়ানো, নানান রকম কাজ রয়েছে। আর তার সাথে রয়েছে এডিটিং করা, এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। আচ্ছা, এখানে মিট কেসটাকে যদি আমি প্রত্যেক দিন মুছতে পারতাম তাহলে খুব সুবিধা হতো, জানো। কেন কি সাইডটা দেখো, এটা তো পাটকাঠির বেড়া, প্রত্যেক দিন মাকড়সার জাল পড়ে, ভীষণ বিরক্ত লাগে, জানো। তাহলে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, আর অবশ্যই একটা লাইক করে দিও। আজ তবে আসি, টাটা সবাইকে।